আজকে আমরা অপশনের সম্বন্ধে জানবো। অপশনের সম্বন্ধে জানার আগে আমরা কিছু জিনিস অবশ্যই ফোকাস করব, সেটা হচ্ছে ক্যাশ ক্যাশ মার্কেট। ক্যাশ মার্কেটে যে প্রাইসটা থাকে সেটাকে স্পট প্রাইসও বলা হয়। ধরুন ক্যাশ মার্কেটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাইস চলছে 1,000 টাকা, এটাকে স্পট প্রাইসও বলা হয়। এবং আমরা যেটা দেখেছি যে ফিউচার যেটা হয়, ফিউচার প্রাইস মানে ধরুন ফিউচারের সঙ্গে সবসময় একটা ডেট থাকে, সেই মাসের এক্সপায়ারি ডেট। মানে যেমন এপ্রিল মাসের 28 যে আছে, এটা হচ্ছে এপ্রিল 28 বা 28 এপ্রিল, এটা হলো এক্সপায়ারি ডেট। তাহলে এই দিন সাধারণত প্রতি মাসের লাস্ট বৃহস্পতিবার বা লাস্ট থার্সডে ফিউচার কন্ট্রাক্ট এক্সপায়ার হয়। তো এটা হয়ে গেল এক্সপায়ারি ডেট। তাহলে এসবিআই 1000 রুপিস চলছে প্রাইস একটা শেয়ারে, সেক্ষেত্রে ফিউচার 28 এপ্রিল দেখা যায় প্রাইসটা 1000 থেকেই নিতে হয়, কিন্তু এপ্রিল মাসের কন্ট্রাক্ট বলে ফিউচার কন্ট্রাক্ট মানে তার সঙ্গে কিছু প্রিমিয়াম জুড়ে থাকে, এটার দাম হয়তো 1001 টাকা পাওয়া যায়, কিন্তু প্রাইসটা সেম চেঞ্জ হয়। এসবিআই যদি 1000 টাকা থেকে 1001 হয় স্পটটা ক্যাশ মার্কেটে, ফিউচারটাও 1001 থেকে 1002 সাধারণত হয়। তাহলে প্রাইসের ইনক্রিজটা সেমই থাকে, কিন্তু সবসময় ফিউচারের প্রাইসটা একটু বেশি থাকে। তার কারণ হচ্ছে যে যখন আপনি ক্যাশ মার্কেটে কিনেন আপনি সম্পূর্ণ টাকা দিয়ে স্টকটাকে কিনেন, কিন্তু যখন আপনি ফিউচারে কিনেন আপনি শুধু 15 থেকে 20% মার্জিন মানি দেন। তাহলে একটা যে ইন্টারেস্টের ব্যাপার, একটা কস্ট অফ ক্যারি, আপনি যদি পুরো টাকাটা না দেন সেটা আপনার ব্যাংকে থাকে, আপনি একটা ইন্টারেস্ট পান, সেই জিনিসটার জন্য কস্ট অফ ক্যারিটা অ্যাড হয়ে একটু বেশি লাগে। পরের মাস যদি মে মাসের হয়, ওখানে প্রাইসটা হয়তো 1001-এর জায়গায় 1002 হতে পারে, তারপরের মাসেরটা 1003 হতে পারে। যেহেতু 3 মাস হলে ইন্টারেস্টটা আরো বেশি স্বাভাবিক, আপনি পুরো পয়সা দিচ্ছেন না, তাহলে সেই হিসাবে ফিউচারে প্রাইসটা ডিসাইড হয়। এই যে এসবিআই এর যে ক্যাশ মার্কেটের ভ্যালু, সেটাকে স্পট প্রাইস বলা হয়, এবং ওখান থেকেই ফিউচারের প্রাইসটা বেরিয়ে আসে। সেই জন্যই ফিউচারটাকে ডেরিভেটিভসও বলা হয়, যেটা আমরা আগে আলোচনা করেছি, এটা কনফিউজ হবার নাই। ডেরিভেটিভ কথাটার অর্থ হলো ডেরাইভ ফ্রম, মানে ধরুন দুধ থেকে যদি মাখন তৈরি হয় তাহলে আমরা বলবো ডেরাইভ ফ্রম মিল্ক। সেইভাবেই এসবিআই এর স্পট প্রাইস থেকে প্রাইসটা নেওয়া হচ্ছে ফিউচারে, তাই এটা ডেরিভেটিভস বলা হয় বা ডেরাইভ ফ্রম এসবিআই স্পট প্রাইস। এরপর আমরা যে ডিসকাশনটা করব ফিউচারের বিষয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি, এবং আমরা এরপরে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব হ্যাপেনিং টপিক, ভারতবর্ষে যদি পার ডে 100টা ট্রেড হয় তার মধ্যে 85 to 90টা ট্রেড বা মোর দেন 80 ট্রেড অপশনসে হয়। তাহলে নিশ্চিত রূপে এটা একটা ভাস্ট সাবজেক্ট। আমরা দেখব যে অপশন জিনিসটা কি বা অপশন জিনিসটা কিভাবে কাজ করে। অপশনে সাধারণত নিশ্চিত রূপে বাই সেল দুটোই হবে। অপশনে দু রকমের কম্পোনেন্ট আছে, একটা হলো কল অপশন আর একটা হলো পুট অপশন। কল অপশন মানে হলো যদি মার্কেট মনে হচ্ছে যে উপরের দিকে যাবে বা কোনো স্টক উপরের দিকে যাবে, এসবিআই উপরের দিকে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কল অপশন বাই করা হয়। আর যদি মনে হচ্ছে যে মার্কেট নিচের দিকে যাবে, সেক্ষেত্রে পুট অপশন বাই করা হয়। এটা একটা স্বাভাবিকভাবে আমরা একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম। আমাদেরকে অপশন ব্যাপারটাকে বুঝতে হবে যে কল পুট কি হয়, এবং তার জন্য কিভাবে অপশনের প্রাইস ডিসাইড হয়, এবং অপশন জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমরা একটা বেসিক এক্সাম্পল দিয়ে এখানে বোঝার চেষ্টা করব, যেটা আমি ফিউচারের ক্ষেত্রেও একটা এক্সাম্পল দিয়েছিলাম। ধরুন সাপোজ করুন আপনি কলকাতাতে আছেন, এবং কলকাতায় আছেন, তাহলে আপনার কিন্তু আশেপাশে প্রচুর এরিয়া আছে যেগুলো 50-100 কিলোমিটার ডিস্টেন্সে। কলকাতায় যে হিসাবে ল্যান্ডের দাম বা জমির দাম 50 বা 100 কিলোমিটার দূরত্বে বা 30 কিলোমিটার দূরত্বে সেই দামটা থাকে না। কিন্তু যেহেতু শহরটা ফুল হয়ে গেছে, যে কোনো একটা নতুন কিছু স্টাবলিশ করতে হলে, বড় কোনো কলেজই হোক বা আদার কোনো প্রজেক্ট হোক, তার জন্য বড় ল্যান্ডের দরকার, এবং তার জন্যই যেখানে বানানো হয় সেটা কলকাতা থেকে কিছুটা দূরত্বে, 20 কিলোমিটার 50 কিলোমিটার দূরত্বে করা হয়। সাপোজ করুন
যে কলকাতায় আপনি আছেন এবং আপনার কলকাতা থেকে 50 কিলোমিটার দূরত্বে একটা গভর্নমেন্ট প্রজেক্ট হবে, একটা বড় হসপিটাল হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানকার যে জমি, তার দাম ছিল হয়তো, বিঘা হিসাবে আমরা দেখি সেখানে হয়তো জমির দাম ছিল 10 লাখ টাকা বিঘা। পার বিঘা জমির দাম এখন 10 লাখ টাকা সেখানে চলছে। এবং একটা খবর রয়েছে যে এই জমিটার দাম অনেকটা বেড়ে যেতে পারে, কারণ এখানে হসপিটাল হবার কথাবার্তা চলছে, কিন্তু এটা সবাইকার কাছে খবর নেই, বা খবর আছে কিন্তু পরিষ্কার খবর এখনো আসেনি বা আউট হয়নি, বা কোনো আধিকারিক রূপে কোনো স্টেটমেন্ট সরকারের তরফ থেকে আসেনি। এক্ষেত্রে সবাই জানে যে যদি সত্যিকারেরই হসপিটাল হয় তাহলে এই জমির দাম বিঘা 10 লাখ থেকে 2 থেকে 3 গুণ, 4 গুণ, 5 গুণও হয়ে যেতে পারে। তাহলে অপশন যে জিনিসটা, এটা আমরা এখানে বুঝবো যে কিভাবে কাজ করে। এরপরে একজন বায়ার, মনে করুন তার নাম শ্যাম। শ্যাম এই জমিটা কিনতে চায়। ও কি করলো, শ্যাম যেহেতু একজন বিজনেসম্যান, উনি জানেন যে যদি খবরটা সত্যি হয় তাহলে তো এখন 10 লাখ চলছে এবং আগামী দিনে এটা 20-30 হয়ে যাবে। কিন্তু এখানে জমির আসল দাম হচ্ছে 5 থেকে 6 লাখ। আমি যদি 10 লাখ টাকায় বেট করি এবং সত্যিকারের প্রজেক্টটা এখানে না হয়, তাহলে আমি প্রায় প্রায় ডবল দামে জমিটা এখন কিনছি। তাহলে আমি আগে তো প্রফিট করতেই পারবো না, প্লাস বহুদিন পর্যন্ত জমির দাম কিন্তু বাড়বে না, 5-6 লাখ টাকা বিঘায় থাকবে। এখন 10-এ বিক্রি করছে, কিন্তু এটা 2 গুণ 3 গুণ হয়ে যেতে পারে। সেটা ভেবেই শ্যাম সে জমিটা কিনবে। সে যেহেতু ব্যবসায়ী, সে দেখলো এই খবরটা 2-3 মাসে আসার আছে এবং 2-3 মাসে হয়ে যেতে পারে। যখন খবর চলে আসবে তখন কিন্তু আমি যার কাছে ল্যান্ডটা নেবো, সে কিন্তু আমাকে 10 লাখ টাকা বিঘাতে বিক্রি করবে না, তখন সে 20, 25, 30 লাখ টাকা বিঘা চাইবে। শ্যাম কি করলো, শ্যাম ওখানে ধরুন 1 বিঘা জমি নেবে। 1 বিঘা জমির জন্য শ্যাম ঠিক করলো, ফিক্স করলো রেট, যে রুপিস 10 লাখ পার বিঘা। ঠিক আছে, আমি এগ্রি আছি, আমি কিনবো। কিন্তু আমি এখন রুপিস 1 লাখ অ্যাডভান্স দেবো এবং রেস্ট 9 লাখ আমি 3 মাস পরে পেমেন্ট করব, আফটার 3 মান্থস। এরপর এতে বুদ্ধি কি লাগালো শ্যাম, যে আমি জমিটা কিনছি, যদি ভবিষ্যতে জমিটা সত্যিকারেরই সঠিক হয় এবং দাম বেড়ে যায়, তাহলে আমি সেইভাবে বিহেভ করব। যদি বাই চান্স দাম না বাড়ে, তাহলে আমি এগ্রিমেন্টটা বা ডিলটা ক্যান্সেল করে দেবো। জমি যে বিক্রি করছে, সে শ্যামকে বলল ওকে ঠিক আছে। ধরুন তার নাম মোহন। মোহন ল্যান্ড ওনার। উনি চুক্তি করলেন যে ঠিক আছে, তুমি 10 লাখ টাকা পার বিঘা ফিক্স করছো, 1 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছ, 9 লাখ টাকা 3 মাস পরে দেবে, আমি রাজি আছি। শ্যাম বলল দেখো, যদি কালকের দিনে জমির দাম বেড়ে যায়, যেহেতু আমি চুক্তি করে 1 লাখ অ্যাডভান্স দিয়ে দিয়েছি, জমির দাম 10 লাখ টাকা বিঘাই থাকবে, তুমি কিন্তু তার থেকে বেশি বাড়াতে পারবে না। সেক্ষেত্রে মোহন বলল আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি কালকের দিনে জমির দাম কমে যায় বা জমির দাম সেরকম না হয় বা কোনো কারণে তুমি টাকা দিতে না পারো, ফেল করো, তাহলে কিন্তু এই 1 লাখ অ্যাডভান্সটা আমি ফেরত করবো না, প্লাস জমিটা তো আমারই থেকে যাবে। তাতে শ্যাম বলল ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 10 লাখ টাকায় ডিলটা ফাইনাল হয়ে গেল। এরপর এখানে দুটো সিনারিও হতে পারে। প্রথম যে সিনারিও, সেটা হচ্ছে ফার্স্ট সিন হয়ে গেল যে খবরটা সত্যি হয়ে গেল, ট্রু নিউজ। এবং তাতে কি হলো, দেখা গেল যে 10 লাখ টাকা বিঘাটা বেড়ে 20 লাখ বা 25 লাখ হয়ে গেল, সাপোজ 20 লাখ হয়ে গেল। কিন্তু
শ্যাম যেহেতু 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিল, সে আর 9 লাখ টাকা পেমেন্ট করলেই শ্যামের কাছ থেকে 1 বিঘা জমি পাবে এবং সঙ্গে সঙ্গেই সে ডবল দামে 20 লাখ টাকা বা 22 লাখ টাকা বা 25 লাখ টাকায় বিক্রি করতে পারে। কিন্তু ওর টাকা ইনভেস্টেড ছিল মাত্র 1 লাখ টাকা। তাহলে ও যে পরিমাণ রিটার্ন পাবে সেই রিটার্নটা অনেক হিউজ। তার মানে দাম যত ইচ্ছা বেড়ে যেতে পারে, তাহলে শ্যামের কিন্তু প্রফিটটা বা আপসাইডটা আনলিমিটেড। তাহলে ফার্স্ট সিনে দেখা গেল, নিউজটা ট্রু হয়ে গেল, শ্যাম প্রফিট ক্যান বি আনলিমিটেড। এবং যেহেতু মোহন বলেছে যে না আমি দাম বাড়লেও এই দামে দেবো, তাহলে সেক্ষেত্রে মোহনের প্রফিট ক্যান বি লিমিটেড। মানে যদি দামটা না বাড়তো, তাহলে মোহন কিন্তু এই 1 লাখ টাকাটা রেখে নিত, অ্যাডভান্সটা। প্রফিটটা লিমিটেড, কিন্তু দামটা বেড়ে গেল বলে লস ক্যান বি আনলিমিটেড। লস মানে কি? লস মানে যেটা 25 লাখে জমিটা বিক্রি হবে বা 20 লাখে বিক্রি হবে, সে বাধ্যতামূলক 10 লাখে বিক্রি করতে বাধ্য, কারণ সে শ্যামের সঙ্গে অলরেডি চুক্তি করে ফেলেছে। তাহলে শ্যাম কিন্তু 10 লাখ টাকার জমিটা 20 লাখ, 25 লাখ, 30 লাখ, যাই দাম বেড়ে যাক, নিউজটা সত্যি হলে সে পাবে। আর প্রফিট আনলিমিটেড, কিন্তু লসটা লিমিটেড। এবারে আপনি বলবেন লসটা কিভাবে লিমিটেড? যদি খবরটা সত্যি, ঠিক আছে, তাহলে শ্যামের প্রফিট বেশি হলো, মোহনের প্রফিট লিমিটেড হবে, আর লসটা আনলিমিটেড হতে পারে। আনলিমিটেড কেন বললাম? কারণ কি, দাম যতই বাড়ুক ও কিন্তু বেশি দামে বিক্রি করতে পারবে না, যেহেতু চুক্তি হয়ে গেছে। এরপর নিউজটা যদি ফলস হতো, তাহলে কি হতো? নিউজটা ফলস হলে শ্যামের লসটা লিমিটেডই হতো, কারণ শ্যাম 1 লাখ টাকা দিয়েছিল, ও দেখলো নিউজ ফলস, আর 9 লাখ টাকা দিয়ে জমিটা কিনে লাভ কিছু নাই। 1 লাখ টাকা যাচ্ছে যাক, আমাকে আর মোহনের ফোন তোলার দরকার নেই, বা মোহনকে রেসপন্স করার দরকার নেই, বা বলে দিয়ে আমি ডিলটা করতে পারবো না। সেক্ষেত্রে শ্যামের কিন্তু ম্যাক্সিমাম লস 1 লাখ টাকাই হলো, তাহলে লসটা কিন্তু লিমিটেড হলো। ঠিক আছে, আমরা এখানে লিখে নিই, ফলস হলে শ্যামের লস ইজ লিমিটেড টু ₹1 লাখ। কিন্তু মোহন যে তার প্রফিটটা কি হলো, শ্যামের লসটা লিমিটেড টু 1 লাখ, মোহনের প্রফিট লিমিটেড টু 1 লাখ। কারণ শ্যাম যদি জমিটা না নেয়, মোহন ওই 1 লাখ টাকাটা রেখে নেয়। তাহলে যদি খবরটা সত্যি হয়, তাহলে সেই ক্ষেত্রে শ্যামের প্রফিট আনলিমিটেড হতে পারে, কারণ দামটা অনেক বেড়ে গেল। মোহনের লসটা কি হবে? লিমিটেড। মোহনের লসটা কি হবে? আনলিমিটেড। জানে না এই জমির দাম কত, 20 লাখ, 30 লাখ হয়ে যেতে পারে, কিন্তু 10 লাখে বিক্রি করতে বাধ্য। নিউজটা ভুল হয়ে গেলে শ্যামের লস কিন্তু লিমিটেড 1 লাখ টাকা, কারণ যে প্রিমিয়ামটা দিচ্ছে, অ্যাডভান্স টাকাটা দিচ্ছে, সে 1 লাখ টাকাই তার ডুববে, সে আর বাকি টাকাটা লাগাবে না। আর মোহনের প্রফিট কিন্তু 1 লাখ টাকাই হবে। তাহলে সেক্ষেত্রে মোহন যে ল্যান্ড ওনার, ওর প্রফিট লিমিটেড, কিন্তু লস আনলিমিটেড হতে পারে। জমির দাম অনেক বেড়ে যেতে পারে, কিন্তু শ্যামের প্রফিট যেটা, সেটা আনলিমিটেড হতে পারে, কিন্তু লসটা লিমিটেড। এই এক্সাম্পলটা দেখার পরে আমরা সবাই বলবো যে আমরা সবাই মোহন হতে চাই, সরি শ্যাম হতে চাই। কেন শ্যাম হতে চাই? না ভাই, ওর লসটা লিমিটেড 1 লাখ, কিন্তু প্রফিট 10 লাখ, 20 লাখ, 30 লাখ হতে পারে। আমি মোহন হতে যাবো কেন? সবাই তো শ্যাম হতে চায়, তাহলে মোহন কে হবে? সে সেল কেন করবে? এইটা একটা কোশ্চেন আপনাদের মাথায় আসতে পারে। আমরা অপশনে যে দেখি ব্যাপারটা যে কিভাবে কাজ করে।
তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অপশনে একটা ছোট টাকা দিয়ে একটা অনেক বড় এক্সপোজার নেওয়া যেতে পারে, এবং সেটা যদি ফলীভূত হয় তাহলে টাকার মাত্রাটা 5 গুণ, 10 গুণ, 20 গুণ বা 30 গুণ হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে যে টাকাটা লাগিয়েছে সম্পূর্ণ টাকাটাই চলে যেতে পারে। এই জন্য অপশন ট্রেডিংটা একটা খুব গ্যাম্বলিং, এবং এটা যদি নেকের ভাবে মানে সিম্পলি যদি আপনি 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে কোনো কিছু বাই করছেন এবং কোনো প্রোটেকশন না নিচ্ছেন, তাহলে আপনার সম্পূর্ণ 1 লাখ টাকাটাই জিরো হয়ে যেতে পারে। এই জিনিসটাই হচ্ছে এখানে মেন। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বুঝলাম। এরপর আমরা এখানে দেখব যে অপশন যেটা সেটা কিভাবে কাজ করে। অপশনে দুটো জিনিস হয়, একটা হয় কল আর একটা হয় পুট, যেটা আমরা এখানে বলেছি অপশনে কল অপশন, পুট অপশন। তাহলে কল অপশন, পুট অপশন। কল অপশনে কি হয়, যখন স্টকটা মনে হয় যে উপরে যাবে তখন কল অপশন বাই করা হয়। যদি মনে হয় অপশনটা নিচে যাবে তাহলে পুট অপশনটা বাই করা হয়। এবং যদি মার্কেট উপরে যায় বা সেই স্টকটা উপরে যায় তাহলে তার কল অপশনটা বাড়ে। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাহলে আমরা কিনবো কি, এখানে থাকে স্ট্রাইক প্রাইস। কল অপশনেরও স্ট্রাইক প্রাইস থাকে, পুট অপশনেরও স্ট্রাইক প্রাইস থাকে। এরপর আপনি বলবেন যে স্ট্রাইক প্রাইস জিনিসটা কি। স্ট্রাইক প্রাইস জিনিসটা হচ্ছে আমরা ক্যাশ মার্কেটে যে প্রাইসটা থাকে সেটাকে স্পট প্রাইস বলে। সেখান থেকেই আমরা ফিউচারের প্রাইসটাকেও নিই, এবং কল অপশন বা পুট অপশনের প্রাইসটা আমরা সেখান থেকেই নিই। কিন্তু কল অপশন এবং পুট অপশনের যে স্ট্রাইক প্রাইস আলাদা আলাদা হয়, এবং স্ট্রাইক প্রাইসের একটা প্রিমিয়াম হয়। এই অপশন সাবজেক্টটা একটু জটিল হলো, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি নিশ্চিত রূপে সেটা বুঝতে পারবো। একটা উদাহরণের মাধ্যমে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। যেমন NSEindia.com, national stock exchange.com, আমরা একটা অপশন দেখি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নর্মাল স্পট প্রাইস, ক্যাশের প্রাইস, যেটা 1066 টাকা 70 পয়সাতে ক্লোজ হয়েছে। আমি আবার বলে দিই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাইসটা শুধুমাত্র এডুকেশন লার্নিং পারপাসে আমরা দেখছি, এটাতে কোনো বাই সেল রিকমেন্ডেশন নেই যে আমরা কাল সকালে বা সোমবারে সকালে বা মঙ্গলবারের সকালে যে বাই করব, তা কিন্তু নয়। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুইটি, ক্যাশ মার্কেট, এই প্রাইস চলছে। আমরা ডেরিভেটিভসে এলাম। ডেরিভেটিভসে আমরা জানি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে প্রাইসটা সেটা আলাদা হবে। তাহলে ডেরিভেটিভসে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন শো করছে এখানে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেহেতু 1066 টাকার কাছাকাছি চলছে, তাহলে সেক্ষেত্রে স্ট্রাইক প্রাইস কি কি আছে, যেমন কল অপশন আছে এবং পুট অপশন। কল অপশন কি আছে, 1066 থেকে উপরে নেওয়া হয়েছে, 1060ও আছে, 1066-র কাছাকাছি, 1070ও আছে, 1050ও আছে, 1080ও আছে, আবার 1100ও আছে। তাহলে 1066-র উপরে কি কি আছে, 1070 আছে, 1080 আছে এবং 1100ও আছে। এই কন্ট্রাক্ট গুলোর একটা করে প্রাইস আছে, একটা করে দাম আছে। যেমন 11 টাকা 45 এলটিপি, মানে লাস্ট ট্রেডের প্রাইস, মানে যখন মার্কেট ক্লোজ হয়েছিল তখন এই প্রাইসে ছিল। প্রিমিয়াম, এই 11 টাকা 45-কে প্রিমিয়াম বলে। আর SBI 28 এপ্রিল 2026, এর মানেটা কি, এর মানে হচ্ছে যে এই মাসের যে এক্সপায়ারি 28 এপ্রিল, তার প্রাইসটা এখানে 2026 লাস্ট বৃহস্পতিবার। ফিউচারের মতো অপশনও সেম ডেতেই এক্সপায়ারি হয় প্রতি মাসের লাস্ট বৃহস্পতিবার স্টকের জন্য, এবং এইগুলোকে স্ট্রাইক প্রাইস বলা হয়, এবং তার সাথে এগুলোকে প্রিমিয়াম বলা হয়। স্ট্রাইক প্রাইসটা কি এবং প্রিমিয়ামটা কি? স্ট্রাইক প্রাইস হলো যে স্টকটা যে জায়গাতে চলছে তার কাছাকাছি বা তার উপরে বা তার নিচে যে
মার্কেট উঠতে পারে বা নামতে পারে সেটাকে আমরা স্ট্রাইক প্রাইস দিয়ে বেট করি, এবং প্রতিটা স্ট্রাইক প্রাইজের একটা দাম আছে যেটাকে অপশন প্রিমিয়াম বলে, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। যেমন 1060টা, যেটা 1066 চলছে, তাহলে সেক্ষেত্রে 1070-এর কল অপশনের দাম 23 টাকা। কিন্তু 1080 একটু বেশি উপরে, তাই তার দাম হচ্ছে 18 টাকা। আরো উপরে গেলে 1100 টাকা, আরো একটু দূরে, তাই অপশনের দাম 11 টাকা 45 পয়সা। কিন্তু 1060টা, যেখানে মার্কেট আছে 1060-এর উপরে চলে গেছে, তাই তার প্রিমিয়াম হচ্ছে 28 টাকা। এইভাবে এটা একটা প্রিমিয়াম। এবং আমরা নেক্সট যে চ্যাপ্টার, তার মধ্যে অপশন প্রিমিয়ামটা কিভাবে ক্যালকুলেট হয়, অপশন প্রিমিয়াম কিভাবে কাজ করে, সেই বিষয়টা আমরা ডিপলি চর্চা করব। স্ট্রাইক প্রাইস আর অপশন প্রিমিয়াম। এরপর আমরা এখানে একটা জিনিস একটু ডিসকাস করে নিই, তারপর নেক্সট চ্যাপ্টারে আমরা বাকিটা ডিসকাস করব। স্ট্রাইক প্রাইসটাকে তিন ভাবে ধরা হয়। একটা হয় এটিএম, মানে অ্যাট দ্য মানি অপশন বা এটিএম। একটা হয় আইটিএম, মানে ইন দ্য মানি অপশন। আর একটা হয় ওটিএম, মানে আউট অফ দ্য মানি অপশন। এরপর আমরা এক্সপ্লেন করব এর মানেটা কি। ধরুন এসবিআই ক্যাশ মার্কেটে স্পট প্রাইস, আমরা বলি এটাকে, স্পট প্রাইস চলছে 1000 টাকা, বা ধরুন 1066 টাকা। যদি 1066 টাকা চলছে, তাহলে 1066 টাকার কাছাকাছি যে স্ট্রাইক প্রাইস, সেটাকে আমরা অ্যাট দ্য মানি অপশন বলবো। 1066-র কাছাকাছি কি হতে পারে? 1066-র কাছাকাছি হবে 1070, কারণ 10-এর স্ট্রাইক প্রাইসের ডিফারেন্স আছে। তাহলে এক, আমরা লিখি এসবিআই 28 এপ্রিল, কারণ এই মাসের এক্সপায়ারি ডেট 2026। কল অপশনকে আমরা সিই লিখি, সিই কল অপশন। কত স্ট্রাইক প্রাইস? 1070, কারণ 1066-67 চলছে, তাহলে 1070। এইটা হয়ে গেল অ্যাট দ্য মানি, মানে যেখানে মার্কেট আছে বা যেখানে এসবিআই এর প্রাইস আছে, সেই জায়গাতেই যে কল অপশনটা, স্ট্রাইক প্রাইসটা, সেটাকে আমরা অ্যাট দ্য মানি কল অপশন বলি। এরপরে সেকেন্ড, যদি আমরা যাই এসবিআই 28 এপ্রিল 1070-এর উপরে চলে যায় 1080, তাহলে 1066 থেকে দূরে, তাহলে এটাকে আমরা বলবো আউট অফ দ্য মানি। আউট অফ দ্য মানি মানে যেখানে মার্কেট এখন চলছে তার থেকে অনেক উপরে। কাছেরটাকে অ্যাট দ্য মানি বলি, মানে কাছাকাছি, একসাথে অ্যাট। একটু দূরে হয়ে গেলে সেটাকে আউট অফ দ্য মানি বলি। মানে এসবিআই অ্যাকচুয়ালি চলছে 1066 টাকা, কিন্তু কল অপশনের স্ট্রাইক প্রাইস 1080, তাই এটা আউট অফ দ্য মানি। আর একটা আছে, যদি 1066 চলছে এবং 1066-র নিচের স্ট্রাইক হয়, ধরুন 1060 হয়, তাহলে 1060-এর কলটাকে আমরা বলবো ইন দ্য মানি। মানে যে স্ট্রাইক প্রাইসটা আমরা নিচ্ছি এখন, সেই স্ট্রাইক প্রাইস থেকে অলরেডি প্রাইসটা পেরিয়ে চলে গেছে 6 পয়েন্ট, তাই এটাকে ইন দ্য মানি অপশন বলা হয়। যখন আমরা অপশন আরো একটু পড়বো নেক্সট চ্যাপ্টারে, এই লেসনটা মনে রাখা খুব দরকার যে অ্যাট দ্য মানি কোনটা, আউট অফ দ্য মানি কোনটা, ইন দ্য মানি কোনটা। যেখানে স্টকের প্রাইসটা আছে স্পট 1066, তার সামনাসামনি স্ট্রাইকটাকে অ্যাট দ্য মানি বলে। তার থেকে একটু দূরে, মানে উপরের দিকে যদি চলে যায়, সেটাকে আউট অফ দ্য মানি বলে। কথাতেই হচ্ছে আউট। আর যেখানে প্রাইসটা চলছে, যদি তার নিচে বিলো প্রাইস হয়, স্টক আপনার স্ট্রাইক প্রাইস, তার মানে সেখান থেকে স্টক প্রাইসটা পেরিয়ে চলে গেছে, 1060-এর স্ট্রাইক থেকে পেরিয়ে 1066 চলে গেছে, সেটাকে ইন দ্য মানি বলা হয়। সেই রকম ভাবে পুটো আমরা ইন দ্য মানি এবং আউট অফ দ্য মানি ধরে থাকি। পুটের ক্ষেত্রে সেটা উল্টো হয়। যেমন সাপোজ করুন
এসবিআই স্পট প্রাইস তো ওই আছে 1066, ওটা চেঞ্জ হবে না। এরপরে ধরুন এসবিআই 28 এপ্রিল 2026-এর যে পুট অপশনের 1066 চলছে, তাহলে 1066 বা 1070টা অ্যাট দ্য মানি হবে স্বাভাবিক রূপে। পুট অপশনে 1070টা অ্যাট দ্য মানি হবে যেখানে চলছে। তারপরে সেকেন্ড, সাপোজ করো 1080 হয়ে গেছে, 1080টাকে আমরা ইন দ্য মানি বলবো। এবার আপনি বলবেন যে 1080 তো অনেক দূরে হচ্ছে, এটা ইন দ্য মানি কেন হবে? তার কারণ হচ্ছে পুট অপশন মানে নিচের দিকে ইশারা করে, তাই 1080 থেকে নিচে চলে এসেছে প্রাইসটা, 1066 চলে এসছে, সেই কারণেই ইন দ্য মানি বলা হচ্ছে। এবং আউট অফ দ্য মানি, আউট অফ দ্য মানি হলো যেখানে প্রাইসটা এখনো যায়নি। পুট মানে তো নিচের দিকে, তাই যেখানে এখনো প্রাইসটা যায়নি, মানে ধরুন 1066 চলছে, ওটাকে আরো নিচে পড়তে হবে তবে সে 1060 আসবে। তাহলে 1060টাকে আমরা আউট অফ দ্য মানি বলবো। ইন দ্য মানি, অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, এটা আপনাকে একটু বুঝতে হবে। যে এটা আপনি আরেকবার আমরা যখন ডিভাইস করব, প্রাইস দেখবো, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব ব্যাপারটা। আমরা নেক্সট চ্যাপ্টারে অপশন প্রিমিয়াম এবং ইন দ্য মানি, আউট অফ দ্য মানি উদাহরণের সাথে দেখে জিনিসটাকে আরো বুঝবো, তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে।